আবারও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমি শামীম। আজকে আমরা জানব বৈদিক সাহিত্য ও আর্য সাহিত্য নিয়ে। তো আর্য কথাটির আক্ষরিক অর্থ কি আমরা প্রত্যেকেই জানি যে সৎবংশজাত ব্যক্তি, তাদেরকে বলা হতো আর্য। আচ্ছা, আর্যদের আদি বাসস্থান সম্পর্কেও কিন্তু মতভেদ আছে। তো অনেকেই বলেন যে সপ্তসিন্ধু যে অঞ্চল ছিল সেখানেই আর্যদের আদি বাসভূমি। আচ্ছা, আর্যরা যে আমাদের ভারতে প্রবেশ করেছিল, এই প্রবেশ দুবার ঘটেছিল আর কি। প্রথম পর্যায়ে আর্যদের একটি শাখা পাঞ্জাবে প্রবেশ করে সেখানে বসবাস শুরু করেছিল। পরে আর্যরা তাদের পরিবার সহ ভারতে এসেছিল বলে তিনি মনে করেন। দ্বিতীয় দলটি হিমালয় পর্বত থেকে বিন্ধ্য এবং পূর্ব পাঞ্জাব থেকে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রবেশ করেছিল। ঋগ্বৈদিক যুগের যে সভ্যতা, ঋগ্বৈদিক যুগ বলতে বোঝায় সেই যুগকে যে যুগে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। এই বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত হলো সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ ও সূত্র সাহিত্য। সংহিতা পর্যায়ে পড়ে চারটি বেদ। আমরা ছোটোবেলায় পড়েছিলাম না, চারে বেদ। সেই চারে বেদ কী কী বেদ? ঋক, সাম, যজু এবং অথর্ব। এগুলোর মধ্যে ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে প্রাচীন। প্রশ্ন আসতে পারে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? তাহলে বলবে যে ঋগ্বেদ। এই কারণে বৈদিক যুগকে ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ বলে। আচ্ছা, তো এই যে বৈদিক যুগ বা বৈদিক সাহিত্য বা যাই বলো না কেন, তো এই বৈদিক যুগের সময়কালটা আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। তার মধ্যে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে ঋগ্বৈদিক যুগ, আর পরবর্তী বৈদিক যুগ হলো 1000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, বৈদিক সাহিত্য সম্পর্কে আমরা জানবো যে বৈদিক যুগের সাহিত্য সংহিতা অর্থাৎ বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ দ্বারা সীমাবদ্ধ ছিল। আর্য ও আর্য সভ্যতা সম্বন্ধে জ্ঞান লাভ করার প্রধান উৎস হলো বেদ বা বৈদিক সাহিত্য। তো বিদ শব্দ থেকেই বেদ শব্দটি এসেছে এবং বিদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। আর এখানে আরও একটি কথা মনে রাখতে হবে যে তোমার বেদ যেটা ছিল আর কি, সেটা শুনে শুনে মনে রাখতো, এই জন্য বেদের অপর নাম শ্রুতি। আচ্ছা, এখানে প্রশ্ন আরও আসে, কি আসে যে ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ আর কি। প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থ কোনটি? তাহলে বলবে ঋগ্বেদ। আচ্ছা, ঋগ্বেদের ভাগ আছে 10টি, মানে 10টি মণ্ডলে বিভক্ত, এবং ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র এবং 10,528টি শ্লোক আছে। এই চারটে বর্ণ এখানে আমরা দেখতে পাই আর কি। কী কী বর্ণ দেখতে পাই? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটে ভাগ ছিল সমাজের। আচ্ছা, সামবেদ, ঋগ্বেদ বললাম প্রথম, তারপরে হচ্ছে সামবেদ। সামবেদে 1549টি শ্লোক রয়েছে। যজুর্বেদ, এই বেদ মূলত ধর্ম অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে। প্রশ্ন আসতে পারে যে কোন বেদে ধর্ম অনুষ্ঠান নিয়ে আলোচনা করা হয়েছে? তাহলে তোমরা বলবে যজুর্বেদ। আচ্ছা, অথর্ববেদটা কি? রোগ ব্যাধি এবং অপদেবতা নিয়ে এই বেদে আলোচনা করা হয়েছে, অথর্ববেদে। এটাও প্রশ্ন আসতে পারে যে রোগ ব্যাধি নিয়ে কোন বেদে আলোচনা করা হয়েছে? তাহলে তোমরা বলবে অথর্ববেদে। উপনিষদ হলো মূলত একটি দার্শনিক গ্রন্থ। উপনিষদকে বেদের শেষ অংশ বা বেদান্ত বলা হয়। প্রশ্ন আসতে পারে যে বেদান্ত কাকে বলা হয়? তাহলে তোমরা বলবে উপনিষদকে বেদান্ত বলা হয়। মোট 108টি উপনিষদ রয়েছে। এদের মধ্যে বৃহদারণ্য হলো সবচেয়ে প্রাচীন উপনিষদ। সবচেয়ে পুরনো যে উপনিষদ তার নাম হচ্ছে বৃহদারণ্য। বৈদিক সাহিত্যের মধ্যে 6টি বেদাঙ্গ, 6টি স্মৃতি রয়েছে। এদের মধ্যে মনুস্মৃতি উল্লেখযোগ্য। আমরা মনুস্মৃতির নাম শুনেছি সকলেই। বৈদিক যুগের 2টি মহাকাব্য রয়েছে। কি কি? একটা হচ্ছে রামায়ণ, একটি হচ্ছে মহাভারত। তাহলে রামায়ণ এবং মহাভারত দুটি কিন্তু
বৈদিক যুগে রচিত হয়েছিল। রামায়ণ সম্পর্কে আমাদের সকলকে একটু জেনে নেওয়া ভালো। কি কি জানতে পারি রামায়ণ সম্পর্কে? প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে রামায়ণের রচয়িতাকে। রামায়ণের রচয়িতা হলেন বাল্মীকি। রামায়ণের অপর একটি নাম আছে, সেটি হচ্ছে আদিকাব্য। আচ্ছা, রামায়ণে কতগুলো শ্লোক আছে জানো তোমরা? আমরা প্রত্যেকেই জানি যে রামায়ণে 24,000 শ্লোক রয়েছে। এদের মধ্যে তোমার রামায়ণ ভাগ রয়েছে আর কি। শ্লোক তো 24,000 আছে এবং রামায়ণের ভাগ কটি? 7টি। বলে না 7 খণ্ড রামায়ণ, ওই জন্য রামায়ণের খণ্ড হচ্ছে 7টি। আচ্ছা, আরেকটা মহাকাব্য আছে কি? মহাভারত। বলেছে মহাভারত রচনা কে করেছিলেন? বেদব্যাস। আমরা জানি। তাহলে কি পেলাম? রামায়ণের রচয়িতা বাল্মীকি, একই রকমভাবে মহাভারতের রচয়িতা হলেন বেদব্যাস। এটি হলো পৃথিবীর দীর্ঘতম মহাকাব্য, মানে সবচেয়ে বড় মহাকাব্য হচ্ছে মহাভারত। এখানে টোটালি শ্লোক কতগুলো আছে জানো? 1 লক্ষ শ্লোক আছে। এই মহাকাব্যে মোট 18টি পার্বণ অর্থাৎ অধ্যায় আছে। আচ্ছা, ভগবদ্গীতা রচনা হয়েছে না? এটা কোথা থেকে রচনা হয়েছে জানো? মহাভারতের একটা অংশ থেকেই। সেই অংশের নাম হচ্ছে ভীষ্ম পার্বণ। শান্তি পার্বণ হলো মহাভারতের সবচেয়ে বড় অধ্যায়। আসতেই পারে প্রশ্ন। আচ্ছা, এছাড়া বৈদিক যুগের তোমার 18টি বিখ্যাত পুরাণের সন্ধান পাওয়া যায়। এদের মধ্যে মৎস্য পুরাণ হলো সবচেয়ে প্রাচীন পুরাণ। বৈদিক যুগের দর্শন সাহিত্যের 6টি বিভাগ কি কি? একটা হচ্ছে ন্যায় দর্শন, এর প্রবর্তক হলেন মহর্ষি গৌতম। মূল গ্রন্থের নাম হচ্ছে ন্যায়সূত্র। পরে যে মতবাদ সেটা হচ্ছে বিশাখ দর্শন। প্রবর্তককে বিশাখ দর্শনের প্রবর্তক হলেন কনাদ এবং মূল গ্রন্থের নাম হচ্ছে বিশাখ সূত্র। যোগ দর্শনের প্রবর্তককে আমরা প্রত্যেকেই জানি যে যোগ দর্শনের প্রবর্তক হলেন পতঞ্জলি এবং মূল গ্রন্থের নাম হচ্ছে যোগ সূত্র। সাংখ্য দর্শন, এর প্রবর্তক হলেন কপিলা এবং এর যে মূল গ্রন্থ তার নাম হচ্ছে সাংখ্য সূত্র। পূর্বমীমাংসা দর্শনের প্রবর্তক হলেন জৈমিনী এবং মূল গ্রন্থ হচ্ছে পূর্বমীমাংসা সূত্র। উত্তর মীমাংসা দর্শন, এর প্রবর্তক হলেন বরা রাজন, এর মূল গ্রন্থের নাম হচ্ছে ব্রহ্মসূত্র। তো এটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, সবাই এটা মনে রাখবে। এই 6টি তোমার বিভাগ সম্পর্কে। বৈদিক যুগের যে দর্শন ছিল সেই দর্শনের 6টি বিভাগ ছিল এবং 6টি বিভাগের মতবাদ কি কি, মানে 6টি বিভাগ আছে, বিভাগগুলো কি কি সেটা জানতে হবে, প্রবর্তককে এবং মূল গ্রন্থগুলোর নাম। আচ্ছা, পরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আদি বৈদিক যুগ সম্পর্কে। বিভিন্ন নদীর নাম ও পর্বত, যেমন হৈমাবত অর্থাৎ হিমালয় এবং মুঞ্জাবত অর্থাৎ হিন্দুকুশ থেকে আদি বৈদিক যুগের ভৌগোলিক বিস্তার সম্পর্কে ধারণা পাই। ঋগ্বেদে 40টি নদীর উল্লেখ আছে, এটা আমাদের মনে রাখতে হবে। ঋগ্বৈদিক যুগের আদিবাসীদের বাসস্থান হিসেবে সপ্তসিন্ধুর উল্লেখ পাওয়া যায়, যেটা পাঞ্জাব আর কি। পাঞ্জাবের সপ্তসিন্ধু মানে সিন্ধু নদী এবং তার যে শাখা নদীগুলো আছে টোটাল 7টা হচ্ছে আর কি, সেগুলোকে একসাথে সপ্তসিন্ধু বলা হয়। আদিবৈদিক যুগের রাজনৈতিক জীবন সম্পর্কে আমাদের ধারণা রাখতেই হবে। তো প্রথম দিকে আর্যরা বিভিন্ন দলে ও উপদলে বিভক্ত ছিল। প্রতিটি গোষ্ঠী এক এক নেতার দ্বারা পরিচালিত হতো। আর্যদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ও সংঘর্ষ প্রায় লেগেই থাকতো। আমরা 10 রাজার যুদ্ধের কথা সকলেই শুনেছি, সেটা ঋগ্বেদে উল্লেখ আছে। এখানে আর্যদের দলগত সংগ্রামের বর্ণনা রয়েছে আর কি। আর্যদের রাজপদ আর কি, মানে যে পদটা দেওয়া হতো সাধারণত বংশানুক্রমিক ছিল। বৈদিক যুগে রাজ্যের সর্বোচ্চ শাসককে রাজন বা রাজা বলা হতো। ঋগ্বেদে কর অর্থে বলি শব্দটি ব্যবহার করা হয়েছে, মানে কর বলতে ট্যাক্স আর কি। গ্রামের প্রধানকে সেই সময় গ্রামণী বলা হতো এবং বিশ বা জনের প্রধানকে, মানে অনেকগুলো গ্রাম নিয়ে যেটা বৃহৎ এলাকা সেটাকে বিশ বলা হতো। তো বিশ বা জনের প্রধানকে বলা হতো বিশপতি। আর রাজাকে নিয়ন্ত্রণ করার জন্য সভা বা সমিতি এগুলো কিন্তু ছিল। সামাজিক জীবন কেমন? আর্যদের সমাজ ছিল পিতৃপ্রধান, তবে মেয়েদেরও সেই সময় বেশ ভালো সম্মান দেওয়া হতো।
ঠিক আছে, বলেছে বৈদিক সমাজে নারী সর্বোচ্চ সম্মানের অধিকারিণী ছিলেন। প্রথম দিকে আর্যদের মধ্যে জাতিভেদ প্রথা ছিল না, পরে অবশ্যই জাতিভেদ প্রথা এদের মধ্যেও ঢুকেছিল। দুধ, ঘি, ফলমূল, যব ও গম ছিল তাদের প্রধান খাদ্য। পাশা খেলা ছিল আর্যদের প্রিয় খেলা আর কি। বৃত্তি অনুযায়ী সমাজ 4 ভাগে বিভক্ত ছিল। বৃত্তি বলতে কাজ আর কি। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। চতুরাশ্রম আর্যদের এক অন্যতম বৈশিষ্ট্য। চতুরাশ্রম কী কী? ব্রহ্মচর্যাশ্রম অর্থাৎ ছাত্রজীবন, গুরুগৃহ থেকে পড়াশোনা ও গুরু সেবা, মানে গুরু সেবা করবে এবং পড়াশোনা করবে, মানে শিক্ষকের সেবা করবেন এবং পড়াশোনা করবেন। গার্হস্থ্যশ্রম অর্থাৎ বিবাহিত জীবন, মানে গুরুর ওখানে পড়াশোনা 12 বছর করার পরে বাড়ি এসে তখন বিয়ে করে সংসার জীবন পালন করতে হবে। এবং বানপ্রস্থাশ্রম অর্থাৎ প্রৌঢ় বয়সে ঈশ্বরের চিন্তা ভাবনা করতে হবে। এবং শেষে যেটা বলেছে 4 নম্বর, সেটা হচ্ছে সন্ন্যাস। তাহলে সন্ন্যাস মানে কি বললাম? গৃহ ত্যাগ করে বনে বা নির্জন স্থানে গিয়ে জীবনের বাকি দিনগুলোতে ঈশ্বর চিন্তা ও সাধনার জীবন। আচ্ছা, আর্যদের বিবাহ রীতি অনেকগুলো ছিল, 8 রকমের বিবাহ ছিল সেই সময়। প্রথম যেটা রীতি সেটা হচ্ছে ব্রহ্ম, অর্থাৎ পিতা বস্ত্র ও অলঙ্কার সাজিয়ে কন্যাকে বিদ্বান ও চরিত্রবান পাত্রের হাতে সমর্পণ করতেন। দ্বিতীয় নম্বর হচ্ছে দৈব, অর্থাৎ যজ্ঞ চলাকালীন পুরোহিতকে সালঙ্করা কন্যাদান। 3 নম্বর হচ্ছে আর্য, অর্থাৎ কন্যাপণ হিসাবে একটি গাছ ও একটি বলদ বা একজোড়া বলদ দিয়ে পিতা কন্যাকে পাত্রস্থ করতেন। 4 নম্বর হচ্ছে প্রজাপত্য, অর্থাৎ আশীর্বাদ ও শুভকামনা জানিয়ে পিতা বা অভিভাবক কন্যাকে পাত্রস্থ করতেন। 5 নম্বর হচ্ছে গান্ধর্ব, অর্থাৎ প্রেমিক প্রেমিকা স্বেচ্ছায় যে বিবাহ করতেন সেটাকে বলা হতো গান্ধর্ব বিবাহ। মানে তোমার হয়তো আমাকে ভালো লাগলো, আমার তোমাকে ভালো লাগলো, ব্যাস দুজনে পাহাড় পর্বত গাছপালাকে সাক্ষী রেখে বিয়ে করে নিলাম, এটাকে বলা হতো গান্ধর্ব বিবাহ। রাক্ষস অর্থাৎ কন্যাকে অপহরণ করে বলপূর্বক বিবাহ। পৈশাচ অর্থাৎ বলপূর্বক বিবাহ। আর 8 নম্বর হচ্ছে তোমার কন্যার পিতাকে আর কি অর্থদানে তুষ্ট করে বর কন্যাকে বিয়ে করতেন, অর্থাৎ কন্যাপণ মারফত বিবাহ। তো এই ছিল বিবাহ রীতি 8টা। আচ্ছা, অর্থনৈতিক জীবন কেমন ছিল ওদের? পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা। পশুপালিত গৃহপালিত যে পশুর মধ্যে গরু ছিল প্রধান আর কি। বৈদিক সাহিত্য নিষ্ক ও মনা নামে মুদ্রার উল্লেখ আছে। তো 2 রকমের মুদ্রা ছিল, একটা হচ্ছে নিষ্ক, একটা হচ্ছে মনা। স্থলপথে যাতায়াতের জন্য ঘোড়ার গাড়ি ও বলদের গাড়ি ব্যবহার করা হতো। জলপথে নৌকার প্রচলনও সেই সময় ছিল। ঋগ্বেদ প্রধানত একটি ধর্মগ্রন্থ। আর্যদের উপাস্য দেবদেবীর মধ্যে ছিলেন পৃথিবী, মরুত, রুদ্র, অগ্নি, উষা, ইন্দ্র, সূর্য প্রভৃতি। আকাশের দেবতা ছিলেন মিত্র, বরুণ। বায়ুর দেবতা ইন্দ্র ও মরুত। পৃথিবীর দেবতা হচ্ছেন অগ্নি ও সোম। সেই সময়ের অর্থাৎ বৈদিক যুগের সর্বোচ্চ দেবতা হচ্ছেন ইন্দ্র। আর বাকিগুলো তো আছেন অগ্নির দেবতা, অগ্নি, বরুণ হচ্ছে জলের দেবতা, মরুত হচ্ছে ঝড়ের দেবতা, অপ্সরা হচ্ছে জলপরী, সোম হচ্ছে বৃক্ষের দেবতা, বায়ু হচ্ছে বাতাসের দেবতা, রাত্রি হচ্ছে রাত্রির দেবতা, যম হচ্ছে মৃত্যুর দেবতা, সাবিত্রী সূর্যদেবী, পুষণ হচ্ছে বিবাহের দেবতা, আর অরণ্যানী হচ্ছে বনের দেবী, অদিতি দেবতাদের মাতা, ইলা হচ্ছে দানের দেবী, দায়ুষ হচ্ছে স্বর্গের দেবতা, উষা হচ্ছে প্রাতকালের দেবী, মিত্র হচ্ছে সন্ধির দেবতা। এটা হচ্ছে ঋগ্বৈদিক যুগের আর কি। আর পরবর্তী বৈদিক যুগ বলতে সাধারণত ঋগ্বেদে পরে ও বুদ্ধের আবির্ভাব হয়েছিল আর কি, তার মধ্যবর্তী যে সময় সেই সময়কে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। এই যুগ সম্পর্কে আমাদের জ্ঞানের উৎস হলো বৈদিক সাহিত্য, যথা সাম, যজুর, অথর্ব এবং সেই সঙ্গে ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। এই যুগে রামায়ণ ও মহাভারত এই 2টি মহাকাব্য রচিত হয়েছিল বাল্মীকি ও ঋষি বেদব্যাস দ্বারা। আচ্ছা, পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা কিন্তু অবনতি ঘটেছিল, নারীদের মর্যাদা ছিল না। কন্যা সন্তান দৈন্যের প্রতীক এবং পুত্র সন্তান রক্ষাকর্তা হিসেবে গণ্য করা হতো, অর্থাৎ মেয়েদের কিন্তু তখন পদদলিত করা হতে শুরু হয়েছিল।
আচ্ছা, সেই সময় বিবাহ দু রকমের ছিল, একটা হচ্ছে অনুলোম, একটা হচ্ছে প্রতিলোম। অনুলোম কি? উচ্চবর্ণের পুরুষের সঙ্গে নিম্নবর্ণের মহিলাদের বিবাহ, সেটাকে অনুলোম বলা হতো। আর নিম্নবর্গের পুরুষের সঙ্গে উচ্চবর্ণের মহিলাদের বিবাহকে বলা হতো প্রতিলোম। পরবর্তী বৈদিক যুগে মানুষের মুখ্য জীবিকা হিসেবে পশুপালনের পরিবর্তে উঠে আসে কৃষিকাজ। এই যুগে ধান, গম, বার্লি, বিনস প্রভৃতি চাষ করা হতো। ধর্মীয় জীবন কেমন ছিল? এই যুগে ইন্দ্র ও অগ্নিকে সরিয়ে মুখ্য দেবতার আসন গ্রহণ করে বিশ্বের সৃষ্টিকর্তা প্রজাপতি। পরবর্তীকালে তার নাম হয় ব্রহ্ম। আচ্ছা, এছাড়া বিষ্ণু, রুদ্র এবং শিবের উপাসনা করা হতো। আচ্ছা, এই সময়ের আরও বেশ কিছু গুরুত্ব যেগুলো শিখলাম, কী কী শিখলাম ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে সবাই, যে আর্য শব্দের অর্থ হলো ভাষা ও জাতি। চতুরাশ্রম প্রথার কথা জানা যায় জাবালা উপনিষদ থেকে। প্রাচীনতম উপজাতির নাম হচ্ছে বিদত। ঋগ্বেদ পৃথিবীর প্রাচীনতম বেদ আর কি, বা গ্রন্থ ঋগ্বেদ। সাবিত্রী, তিনি হচ্ছেন সূর্যদেবীর উদ্দেশ্যে গায়ত্রী মন্ত্র উচ্চারিত হয়। অথর্ববেদকে অনার্যদের পুস্তক বলা হয়। মোট পুরাণের সংখ্যা 18টি, মোট উপনিষদের সংখ্যা 108টি। এগুলো সব আমরা জেনেছি আগে আর কি। বৈদিক যুগে রাজার ক্ষমতা নিয়ন্ত্রণের জন্য দুটো সংস্থা ছিল, একটা হচ্ছে সভা, একটা হচ্ছে সমিতি। বৈদিক যুগে বলি নামে একটি মাত্র করের কথা আমরা কিন্তু পেয়েছি। তো এই হচ্ছে জিনিস, এইটুকুই জানবে। আর বাকি টপিক আমি পরপর নিয়ে আসবো, তোমরা সঙ্গে থাকো এবং এগুলো আস্তে আস্তে জানতে থাকো। আমি মানে এটুকু বিশ্বাস রাখি যে তোমাদের জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং একসময় তোমরা দেখবে যে একদম সব কিছু জেনে গেছো, পরিতৃপ্তি লাভ করবে তোমরা। ঠিক আছে, সবাই ভালো থেকো আর সঙ্গে থেকো।